নমস্কার। ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমরা যদি দেখি যে একটু পিওআইকিউ, সেটা হতে পারে রেলের এক্সাম, হতে পারে পঞ্চায়েতের এক্সাম, বা সিজিএল, সিএইচএসএল, ওয়েস্ট বেঙ্গলের পিএসসির মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, প্রত্যেক পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই চ্যাপ্টারে, এই যে নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারে যদি কনসেপ্টটা তোমার রেডি থাকে, তাহলে কিন্তু তুমি অনেকটা পরীক্ষার ম্যাথের যে ওয়েটেজ, সেটা অনেকটা কভার করে ফেলবে। তো সেজন্য আমরা যে টোটাল এই যে সিরিজটা শুরু করেছি, সেই সিরিজটা যদি তুমি কমপ্লিট করো, আশা করছি ম্যাথের তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো যে এই যে নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেম একটা বিষয় হচ্ছে যে নাম্বার সিস্টেমের মধ্যে কি কি আসে না, এর মধ্যে দেখো যে এর মধ্যে আমরা অতি অবশ্যই করব যে টোটাল যে সংখ্যা, সেই সংখ্যা তত্ত্বের মধ্যে সংখ্যা, যেমন সেটা হতে পারে যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, তারপরে তোমার যদি আসি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলদ সংখ্যা। তো এই সমস্ত বিষয়গুলোকে আজকে দেখব। ওকে, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু উদাহরণও করে নেব, এক্সাম্পল। এরপরে এই যে সিরিজটা, তার ম্যাক্সিমাম যদি তুমি বেনিফিট পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে না, দেখো যে তোমাকে অবশ্যই খাতা নিয়ে বসতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে। যা কিছু বলছি, যা কিছু লেখাচ্ছি, সেটা কিন্তু নোট ডাউন করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখে গেলে কাজ হবে না, তাহলে অতি অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখো, একটা ক্লাস নোট তৈরি করে নাও। আমি কিন্তু লেখাবো যথেষ্ট পরিমাণে, সংজ্ঞাও বলবো এবং এক্সাম্পলও দেবো। তো সেই জন্য অতি অবশ্যই কি করবে না, নোট ডাউন, একটা ক্লাস নোট তৈরি করে নেবে। এর সঙ্গে এর ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে যেটা করতে হবে না, এর প্র্যাকটিস করতে হবে। দেখো ম্যাথের ক্লাসের যেটা হয় যে আমি তোমাকে থিওরি দেখাতে পারি আর তার সঙ্গে হচ্ছে এক্সাম্পল করাতে পারি, কিন্তু একটা 30 মিনিটের ক্লাসে তো আমি 100টা অঙ্ক তোমাকে করাতে পারবো না। তাহলে তোমাকে কি করতে হবে না, তোমাকে অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেটা যে কোনো বই থেকে হতে পারে, তুমি উত্তরণের বুক থেকে করতে পারো, বা যে কোনো বই, সেটা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আর এস আগরওয়াল, আরিয়ান, যে কোনো বই করতেই পারো। ঠিক আছে। এরপরে দেখো যে মিডিয়াম নিয়ে একটু বলি, যে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, আমি ক্লাসে কিন্তু দুটোই কভার করে যাব। সুতরাং তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, তুমি যেই মিডিয়ামই তুমি পড়াশোনা করো না কেন, তোমার কিন্তু বিষয়টা হয়ে যাবে। ওকে, তাহলে অতি অবশ্যই হেডিং করো একটু যে নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব। ঠিক আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই প্রথমেই দেখেছো যে এটা ক্লাসটা, সিরিজটা কি, না সিরিজটা হচ্ছে ম্যাথামেটিক্সের জিরো টু হিরো। সুতরাং এই যে জিরো টু হিরো, অতি অবশ্যই আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব এবং অ্যাডভান্স পর্যন্ত যাব প্রত্যেক চ্যাপ্টারে। ক্লিয়ার? দেখো যে এই যে সংখ্যা তত্ত্ব, তাহলে নাম্বার সিস্টেমে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে যে সংখ্যা কি, সংখ্যা বা নাম্বার, এই নাম্বার জিনিসটা কি আসলে না। দেখো এই নাম্বার হলো একটা প্রতীক, একটা প্রতীক বা চিহ্ন। যেমন আমরা ইংলিশে অ্যালফাবেট পড়েছি না, ABC, ঠিক সেই রকমই যে নাম্বার হলো একটা প্রতীক, যেটাকে গণনার কাজে ইউজ করা হয়। ওকে, এখন গণনার কাজে বলতে কি, যেমন এর প্রতীক তোমরা অতি অবশ্যই জানো, 1 2 3, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নাম্বারের প্রতীক। এই যে দুই যে একটা প্রতীক, এই যে যদি এটাকে ছবি বলো, যে এই চিত্র, এই চিত্রটা দিয়ে আমরা দুটো সংখ্যাকে বা দুটো বস্তুকে দুই গণনার অর্থে আমরা এটাকে ব্যবহার করছি। তাহলে নাম্বার কি না, নাম্বার হচ্ছে একটা প্রতীক যা গণনার কাজে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরে যেটা জানতে হবে, তাহলে এটা তো বেসিক, এটার কিছু জানার কিছু নেই। এবারে যেটা জানতে হবে যে টাইপস অফ নাম্বার, সংখ্যার কত ধরনের হয়, খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে অতি অবশ্যই একটা সাবহেডিং করো যে টাইপস অফ নাম্বার বা সংখ্যার ধরন। ওকে, তো টাইপস অফ নাম্বারে প্রথমেই যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে কি না, ন্যাচারাল নাম্বার। প্রথমে লেখো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার, আমি আবারও বলছি, আমি ইংলিশ বেঙ্গলি দুটোতেই বলে যাব, কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ নিয়ে। দেখো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে এই যে স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। ওকে, তো এই স্বাভাবিক সংখ্যা বিষয়টা কি না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেই সমস্ত সংখ্যাগুলোকে বাস্তবে দেখানো যায় বা গণনা করা যায়, তাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। এবারে দেখো ন্যাচারাল নাম্বার গণনা করা যায় কথাটা মানে কি
না গণনা করা যায় মানে হচ্ছে, মনে করো আমি তোমাকে বলছি এখানে কটা পেন আছে, তুমি বলতেই পারো যে এখানে একটা পেন আছে। ওকে, আমি যদি বলি এটা কটা আঙুল আছে, কটা ফিঙ্গার, তুমি বলতে পারো 5টা আঙুল আছে, তাহলে এটা গণনা করা গেল। সুতরাং ন্যাচারাল নাম্বার কি না, ন্যাচারাল নাম্বার হচ্ছে বা স্বাভাবিক সংখ্যা যেটা, সেটা কি না এক থেকে একদম 1 2 করে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা কি না, যাকে গণনা করা যায় তাকে আমরা কি বলবো না, তাকে হচ্ছে ন্যাচারাল নাম্বার বলবো। ওকে, তাহলে এবারে দেখো তোমার মনে প্রশ্ন হতে পারে যে হ্যাঁ শূন্যটা নয় কেন। দেখো শূন্য কি গণনা করা যায়? আমি যদি বলি আচ্ছা বলো তো যে আমার হাতে, আচ্ছা আমার এই যে এখন এই হাতেতে কটা পেন আছে, একটাও পেন নেই, তো এটা কি গণনা করা গেল? শূন্যকে আমি দেখাতে পারলাম, ভিজুয়ালাইজ করাতে পারলাম? করাতে পারলাম না, তাহলে এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার মাইনাস নেগেটিভ নাম্বারগুলো কি, নেগেটিভ সংখ্যাগুলো, ঋণাত্মক সংখ্যাগুলো কি ন্যাচারাল নাম্বার? না, ন্যাচারাল নাম্বার নয়। তার কারণ আমি যদি তোমাকে বলি যে আচ্ছা -5টা বই আমাকে দাও, তুমি দিতে পারবে -5টা বই? পারবে না, তুমি সেটা দেখাতেই পারবে না, তার মানে সেটা গণনা করা যায় না। সুতরাং সেটা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা, তাহলে উদাহরণটা লিখে নাও যে 1 2 3 করে অসীম পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2, 2 নম্বরে দেখো এখানে আমরা এই যে নাম্বার দিচ্ছি না, নাম্বার 2 নাম্বার 1 দেখো ন্যাচারাল নাম্বার দিলাম, আমরা কি শূন্য নাম্বার দিয়েছি? দেইনি, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে কি না, এবারে 2 নম্বরে লেখো হোল নাম্বার। হোল নাম্বার একে ডব্লিউ দ্বারা ডিনোট করা হয়, বাংলা লিখে নাও অখণ্ড সংখ্যা। ওকে, তাহলে দেখো যে এই হোল নাম্বার কি, অখণ্ড সংখ্যা বিষয়টা কি না, অখণ্ড সংখ্যার কিছুই নয়, ন্যাচারাল নাম্বারের সঙ্গে তুমি জিরোটাকে অ্যাড করে দাও। তাহলে লেখো যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি না, হোল নাম্বার হলো 0 প্লাস ন্যাচারাল নাম্বার, 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ঋণাত্মক নয় কিন্তু, মাথায় রাখবে সবসময়, মাইনাস গুলো আমি কিন্তু নেইনি এখনো। তাহলে কি হোল নাম্বার কি, হোল নাম্বারকে ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়, 0 প্লাস ন্যাচারাল নাম্বারকে বলা হয় কি হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, তার মানে যদি বলা হয় আচ্ছা যে হোল নাম্বারের সেট বলো তো, হোল নাম্বারের সেট যদি তোমরা লিখতে যাও কি লিখবে, 0 1 2 3 করে করে যাবে কত দূর না, একদম অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম না, হোল নাম্বার হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের ডিফারেন্স কি, স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে অখণ্ড সংখ্যা 0 সহ সমস্ত পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচে দেবো, হ্যাঁ। আর ন্যাচারাল নাম্বার কি না, ন্যাচারাল নাম্বার হচ্ছে 0 বাদে, 0 নয়, 1 থেকে। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, তুমি এখানে একটু স্টার দিয়ে লিখে নাও যে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা না, 1। 1 হচ্ছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। আর যদি বলে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা, তাহলে কি হবে বলো, 0। এই যে, ওকে, তাহলে 0 হচ্ছে সব থেকে ছোট হোল নাম্বার, আর 1 হচ্ছে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার। ওকে, এরপরে লেখো ইন্টিজার। ক্লিয়ার? ইন্টিজার, ইন্টিজার কি, ইন্টিজার কি দেখো যে ইন্টিজার হলো, ইন্টিজার কি না, ইন্টিজার খুবই সহজ। ইন্টিজার হচ্ছে মাইনাস থেকে আমরা স্টার্ট করব। ওকে, মাইনাস থেকে স্টার্ট করব, অর্থাৎ সমস্ত ঋণাত্মক সংখ্যা এবং সমস্ত ধনাত্মক সংখ্যা উইথ 0। ক্লিয়ার? তাহলে আমরা ইন্টিজার তাকি বলবো, ইন্টিজার কি না, ইন্টিজার হচ্ছে নেগেটিভ একদম অসীম থেকে নেগেটিভ ইনফিনিটি থেকে, ইন্টিজারের সেটটা লিখে নাও একটু, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে 0, তারপরে কি পজিটিভ। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি না, এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা ইন্টিজারকে কি দ্বারা ডিনোট করা হয়, ইন্টিজারকে জেড দ্বারা ডিনোট করা হয়, জেড। ওকে, ইন্টিজারকে জেড দ্বারা ডিনোট করা হয়। ভেরি গুড। নেক্সট লেখো, খুব ইম্পর্টেন্ট, এর পরে লেখো যে মূলদ সংখ্যা বা র্যাটিশনাল নাম্বার। মূলদ সংখ্যা,
মূলত সংখ্যাকে কি দ্বারা ডিনোট করা হয়? কিউ দ্বারা। লিখে রাখো ক্যাপিটাল কিউ। ওকে, মূলত সংখ্যা কি বিষয়? দেখো এটা খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা পরীক্ষা সবসময় আসে। মূলত সংখ্যা, মূলত সংখ্যা কি না, মূলত সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কি আকারে? পি বাই কিউ। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0। ভালো করে খেয়াল করো যে মূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের কি বলা হয় না, তাদের বলা হয় মূলদ সংখ্যা। ওকে, ফর এক্সাম্পল, কি এক্সাম্পল হতে পারে? দেখো যে মনে করো একটা সংখ্যা আছে 5, ক্লিয়ার? তো এই 5 সংখ্যাটা, এটা তো মূলদ সংখ্যা, কেন না 5কে আমরা 5/1 লিখতে পারি, তাহলে এটা কি না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। মনে করো একটা সংখ্যা আছে কত না, একটা সংখ্যা আছে 3/7, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। কেন না, একে আমরা পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি, যেখানে 7টা কি 0 নয়, যেখানে কিউটা 0 নয়। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে মূলদ সংখ্যা। মনে করো তাহলে কোনটা নয়, একটা মূলদ সংখ্যা হবে না এমন এক্সাম্পল দেখো। মনে করো কোথাও আছে যে 5/0, এটা কি মূলদ সংখ্যা? নয়। কেন নয় না, তার কারণ হচ্ছে এর তো কিউটা 0, তার মানে এটা মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা নয়। নেক্সট, আচ্ছা নেগেটিভ গুলো কি মূলদ সংখ্যা? অবশ্যই নেগেটিভও মূলদ সংখ্যা। যেমন মনে করো আছে যে -7/3, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই। এই মাইনাস না প্লাস এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না, শুধুমাত্র দেখবো পি বাই কিউ আকারে যেখানে কিউ নট ইকুয়াল টু 0। ওকে, এবারে যদি বলো যে একটা এক্সাম্পল যে √3, এটা কি মূলদ সংখ্যা? নয়। কিন্তু কেন মূলদ সংখ্যা নয় না, √3 কে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না, রুটটা লিখলে হবে না। সেই √3 যে মান দেখো 1.732 আমরা বলি, কিন্তু এটা তো ইনফিনিটি পর্যন্ত, এটা তো শেষ হয় না, তাহলে একে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। ওকে, সুতরাং এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। নিচেতে লেখো, নিচেতে লেখো অমূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যা বা ইরেটিশনাল নাম্বার। অমূলদ সংখ্যা বা ইরেটিশনাল নাম্বার দিয়ে লেখো, ও সংজ্ঞাটা একটু লিখে নাও। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের বলা হয় ইরেটিশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ওকে, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের বলবো অমূলদ সংখ্যা। ফর এক্সাম্পল, যেমন দেখো √2, √2 মান আমি দশমিক দিয়ে কিন্তু শেষ করতে পারবো না, বারবার বলছি। এর মান যেগুলো আমরা বসাই সেগুলো কি না, সেগুলো হচ্ছে অ্যাপ্রক্স মান বসাই। ওকে, √2 আমরা কত লিখি? 1.414। ওকে, √3 আমরা কত লিখি না, এই মাত্র দেখালাম 1.732, কিন্তু এর পরেও তো আছে। ওকে, তুমি যদি 3 এর বর্গমূল করো তাহলে বুঝতে পারবে। ওকে, আরেকটা সংখ্যা দেখো পাই, পাইকে আমরা দেখেছি, পাইকে আমরা কত লিখি? এমনি সাধারণত আমরা লিখে ফেলি পায়ের মান 22/7। ওকে, তাই কি পায়ের মান নয়? কিন্তু পায়ের মান তুমি, আচ্ছা এই 22/7টাকে ভাগ করে করে দেখো। ওকে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু মিলবে না, সুতরাং পাইও কিন্তু অমূলদ সংখ্যা। কেমন? বেশ, নেক্সট লেখো, নেক্সট লেখো রিয়েল নাম্বার। খুব ইম্পর্টেন্ট, বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে কি না, সব সংখ্যাগুলোকে একত্রে বলা হচ্ছে রিয়েল নাম্বার। তার মানে কি না, তার মানে হচ্ছে যে সমস্ত র্যাটিশনাল নাম্বার, যাকে আমরা কিউ দ্বারা ডিনোট করেছি, সমস্ত র্যাটিশনাল নাম্বার প্লাস সমস্ত কি না, সমস্ত ইরেটিশনাল নাম্বার। ওকে, তাহলে আমরা যদি বলি যে র্যাটিশনাল নাম্বার, আর এন এভাবে লেখা হয় না কিন্তু আমি তোমাকে দেখ বোঝানোর জন্য বলছি, আর হচ্ছে ইরেটিশনাল নাম্বার, ইরেটিশনাল নাম্বার। ওকে, তাদেরকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। বাংলায় লিখে রাখো, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সমস্ত, তাকে সবাই কি বলবো আমরা? কি বাস্তব সংখ্যা। ক্লিয়ার? নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট একদম, তোমাদের সবসময় ভুল হয় হয়তো অনেকের, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা কি বিষয়? দেখো যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয়ক থাকে, কি কি না, এক আর সেই সংখ্যা,
এবারে তাহলে এই যে নতুন একটা টার্ম শিখলে না যে গুণনীয়ক কি, না গুণনীয়ক আর কিছুই নয়, একবার বলে দিয়ে দেখো। মনে করো যে 6 একটা সংখ্যা, তো এই 6কে আমরা কি কি ভাবে লিখতে পারি? 1 গণিত 6 লিখতে পারি, আর 2 গণিত 3 লিখতে পারি, আর তো কিছু লিখতে পারি না। তাহলে দেখো এই যে 6 সংখ্যাটার গুণনীয়ক কটা? 1 2 3 আর 6, যেগুলো দিয়ে 6টাকে ভাগ করা যায় তাকে বলা হয় গুণনীয়ক। তাহলে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয়ক, কি কি? না এই 1 আর সেই সংখ্যা, আর কিছু হবে না, এগুলো হলে হবে না। তাহলে তার এক্সাম্পল কি একটা হতে পারে? না 5, মনে করো 5 হচ্ছে 1 গণিত 5, আর কিছু লেখা যায়? যায় না। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। সংজ্ঞাটা লিখে রাখো, যে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয়ক থাকে, এক ও সেই সংখ্যা, ব্র্যাকেটে লিখে রাখো, এক ও সেই সংখ্যা, তাদের মৌলিক সংখ্যা বলে। উদাহরণ লেখো, এক্সাম্পল, উদাহরণ লেখো। 2 3 5 7 11 13 17 19 23, আরো ডট ডট করে শেষ তো নেই। এখন যে জায়গাটায় ভুল হওয়ার সম্ভাবনা সবসময় থেকে থাকে, দুইটা কি মৌলিক না যৌগিক? মনে রাখবে যে দেখে মনে হয় দুই যৌগিক, কিন্তু নয়। দুই কি? দুই জোড় সংখ্যা, ঠিক আছে, বাট দুই কিন্তু মৌলিক। কেন মৌলিক সংখ্যার ওই যে সংজ্ঞাটা দিলে তুমি পাবে। কি সংজ্ঞা? না মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে, দেখো 2কে আমরা লিখছি 1 গণিত 2, আর তো কিছু লিখতে পারবো না। তাহলে কটা গুণনীয়ক হলো? 1 একটি আর 2 একটি, দুটো গুণনীয়ক, আর গুণনীয়ক নেই। ওকে, তাহলে 2 কিন্তু কি না 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে একটু স্টার দিয়ে লিখে রাখো যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। লেখো যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ওকে, আরেকটা লিখে রাখো, যে 2 হলো একমাত্র, আরেকটা নিচে স্টার দাও দিয়ে লিখে রাখো, 2 হলো 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর কিছু কিন্তু জোড় মৌলিক সংখ্যা আর কিছু হয় না, শুধু 2টাই। ওকে, আরেকটা নিচে স্টার দিয়ে রাখো, এখানে লেখো যে এক মৌলিক ও যৌগিক কিছুই নয়। ওকে, এক মৌলিক নয়, যৌগিক নয়। কেন বলছি? দেখো 1কে আমরা যদি লিখতে যাই 1 গণিত 1, আর কিছু লিখতে পারবো না। কটা গুণনীয়ক হচ্ছে? একটাই তো হচ্ছে, এটাও 1 এটাও 1, একটাই তো গুণনীয়ক। কিন্তু মৌলিক সংখ্যার কটা গুণনীয়ক থাকতে হবে? দুটো। ওকে, তাহলে 1 এর তো একটাই গুণনীয়ক 1, তুমি এইটাকে আগে লেখো, এইটাকে আগে লেখো, কোনো অসুবিধা কিছু নেই, একই। তাহলে একটা কি না 1 হচ্ছে যৌগিক, মৌলিক কিছুই নয়। ওকে, নেক্সট লেখো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা কি বিষয় দেখো, না যে সমস্ত, লেখো সংজ্ঞাটা একবার লিখে নাও, যে সমস্ত সংখ্যার দুটির বেশি গুণনীয়ক থাকে, যে সমস্ত সংখ্যার দুটির বেশি গুণনীয়ক থাকে তাদের বলা হয় যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। উদাহরণ লেখো যে 4 6 8 10 12, আচ্ছা মাঝে বাদ চলে গেছি, 9টা করো, 9 9 12 10 12 15 16 18 ডট ডট ডট। দেখো এখানে দেখো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমি 4কে আমরা লিখতে পারি 1 গণিত 4, আর লিখতে পারি 2 গণিত 2। তাহলে কটা হলো? না কটা এর তোমার গুণনীয়ক হলো, দেখো একটা দুটো তিনটে, এই দুই একই, তাহলে কটা? না 3টে। ওকে, নাও যেটা নিচেতে স্টার দিয়ে লিখতে হবে, লেখো স্টার দিয়ে যে 4 হলো সব থেকে ছোট যৌগিক সংখ্যা। 4 হলো সব থেকে ছোট যৌগিক সংখ্যা। ওকে, আরেকটা লেখো স্টার দিয়ে,
লেখো 9 হলো 9, দেখো এখানে 9 দিয়েছি, 9 আসলে কি 9 একটা বিজোড় সংখ্যা, লেখো 9 হলো সবথেকে ছোট বিজোড়, 9 হলো সবথেকে ছোট বিজোড়, জোড় নয় কিন্তু, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে কি, যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটা জোড়, আর যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেটা কি না, সেটা হচ্ছে বিজোড়। ক্লিয়ার? তাহলে লেখো যে 9 হলো সবথেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা। ওকে, বেশ বেশ। এরপরে নিচেতে একটা স্টার দিয়ে লেখো কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার বা কো প্রাইম নাম্বার, বাংলায় লেখো পরস্পর মৌলিক সংখ্যা। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো বটেই, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ধরো তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাবে, সেখানে খুব বেশি কাজে লাগে। পরস্পর মৌলিক সংখ্যার ফাংশনটা কিন্তু সবসময় জেনে রাখতে হয়। ওকে, লিখে রাখো কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। কো প্রাইম নাম্বার এই বিষয়টা কি, দেখো দেখো যে দুটি নাম্বার, ওকে, পরস্পর মানে কি সেখানে দুজন থাকতে হবে, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যা যারা কি হতে হবে না, যারা যৌগিক হতে পারে মৌলিক হতে পারে, সেটা নিয়ে আমার দেখার দরকার নেই, কিন্তু যাদের গসাগুটা হচ্ছে এক, তার মানে কি তাদের এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। ফর এক্সাম্পল, এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, সংখ্যাটা আমি লেখাবো, আগে দেখো তারপর লিখবে। মনে করো যে আমি সংখ্যা নিলাম একটা 8, এটা দেখে কি মনে হচ্ছে এটা তো যৌগিক, মৌলিক তো নয়, অবশ্যই এটা যৌগিক। আরেকটা যৌগিক সংখ্যা নিচ্ছি দেখো 15, দুটোই যে যৌগিক নিতে হবে এমন কোনো কথা নেই, অন্য সংখ্যা নিলেও হবে। আমি একটু তোমাকে দেখানোর জন্য যে এক্সট্রিম কন্ডিশন কি হতে পারে, যে এটাও একটা যৌগিক আর এটাও একটা যৌগিক, কিন্তু তারা নিজেরা পরস্পর মৌলিক, কিভাবে হয় সেটা দেখো। দেখো 8 এর কটা কটা আমরা গুণনীয়ক পাবো না, আমরা 8 কে লিখতে পারি 1 গণিত 8, 2 গণিত 4, তাই তো? আর তো কিছু লিখতে পারি না। 15টাকে কি লিখতে পারি, দেখো 15কে লিখতে পারি 1 গণিত 15, 3 গণিত 5, আর কিছু লিখছি না। তো দেখো যে 8ও একটা যৌগিক সংখ্যা, 15ও একটা যৌগিক সংখ্যা, কিন্তু 8এর যে গুণনীয়কগুলি আছে, 8এর যে গুণনীয়কগুলি আছে তাদের মধ্যে এই একটা ছাড়া 15এর যে গুণনীয়কগুলি আছে তার সঙ্গে একটাও মিল নেই। দেখো এটাও মিলছে না, শুধুমাত্র এই একটা আর একটা মিলছে। এই জন্য তাহলে এর গসাগু কত তুমি গসাগু করে দেখতেও পারো, যেহেতু আমি এখনো গসাগুতে এন্টার করিনি, আমি আজকে ফার্স্ট ক্লাস করাচ্ছি, সেই প্রথম ক্লাসেতে তোমাদের নাম্বার সিস্টেম করাচ্ছি, সেই জন্য আমি গসাগুটা তোমাদের দেখাচ্ছি না এখন যে গসাগু করে। ওকে, গসাগুর ক্লাসে তুমি গসাগু দেখবে, বাট তুমি যদি গসাগু জানো তো তুমি গসাগু একবার করে দেখে নিতে পারো, যে গসাগু করে দেখে নিচ্ছি। আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো যে কমন ফ্যাক্টর কেবলমাত্র 1, তাহলে তার গসাগু হচ্ছে 1। ওকে, তাহলে সংজ্ঞাটি লেখো, গসাগুর থেকে একটু ভালো করে সংজ্ঞাটাকে লেখো। লেখো যখন দুটি বা যে সমস্ত, সরি যখন না বলে যে সমস্ত, লেখো যে সমস্ত সংখ্যা, আচ্ছা পরস্পর মৌলিক, এটা কিন্তু 2 এর বেশি হতে পারে, হ্যাঁ অসুবিধা কিছু নেই। লেখো যে সমস্ত সংখ্যা সাধারণ উৎপাদক কেবলমাত্র 1, সাধারণ উৎপাদক, এই যে গুণনীয়ক বলছে এগুলোকে উৎপাদক বলা হয়, হ্যাঁ, তাহলে সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 মানে 1, ওকে, সাধারণ উৎপাদক কেবলমাত্র 1, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। জাস্ট 1 মিনিট। তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, ওকে, নেক্সট লেখো তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ তাহলে লিখে নাও, কটা উদাহরণ লিখে নাও। যে উদাহরণে প্রথমে লেখো এক্সাম্পল, উদাহরণে লেখো যে যেটা লিখলাম 8 আর 15 লিখতে পারো তুমি। তারপরে তুমি লিখতে পারো যে মনে করো লিখছো 6, আচ্ছা 6টাকে না নিয়ে নিতেও পারো তুমি, অসুবিধা কিছু নেই। আমি ধরো নিলাম যে 6 আর 55, দেখো এর কোনো কমন ফ্যাক্টর নেই, আছে কি নেই। এছাড়াও তুমি কি নিতে পারো, মনে করো নিচ্ছ তুমি
5 আর 12, নেই কোনো কমন ফ্যাক্টর। ওকে, সাধারণত দুটো যৌগিক সংখ্যাকে দিয়ে পরস্পর মৌলিক সংখ্যাটা বোঝানো বা তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করে রাখাটা খুব বেশি প্রয়োজন। ওকে, বেশ। এছাড়াও যদি তোমাকে আরো কিছু বলতে হয় তাহলে দেখো এমন হবে যে 6 এর সঙ্গে আরো দেখাচ্ছি তোমাকে, মনে করো 6 এর সঙ্গে দেখালাম আমি 50, নেই কোনো। ওকে, 50 এর উৎপাদক কি কি, 50 এর যেগুলো উৎপাদক হবে 6, আচ্ছা আচ্ছা এই জায়গায় দেখো 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 6 এর সঙ্গে এটা হবে না, 50টা হবে না, কেন কেন হচ্ছে না দেখো, এটা দেখো কেন হলো না, তার কারণ 6 এর যে হচ্ছে 2 একটা উৎপাদক, 2 দিয়ে 6টাকে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 50কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে সাধারণ উৎপাদক 1 ছাড়াও তো 2টা হয়ে যাচ্ছে, তাহলে 6 আর 50 কিন্তু হবে না এটা। ওকে, তাহলে কি করতে পারি, 6 আর 25 করতে পারি। ওকে, হ্যাঁ ক্লিয়ার, বেশ। নেক্সট লেখো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। জোড় সংখ্যা বা ইভেন নাম্বার সংখ্যাটা লেখো খুব সহজ, যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। যাই কিছু হোক সেটা 2 দ্বারা বিভাজ্য হলেই হবে, ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্য তাদের কি বলে, জোড় সংখ্যা বলে। উদাহরণ, তুমি 2 থেকে স্টার্ট করো, 2 4 2 করে বাড়ি বাড়ি যাও, 2 4 6 8 10, যা খুশি তুমি 50 52। ওকে, 2 দ্বারা বিভাজ্য হলে তাকে আমরা কি বলবো না, জোড় সংখ্যা। তার নিচেতে লেখো বিজোড় সংখ্যা, এগুলো তো খুব সহজ। বিজোড় সংখ্যা কি না, বিজোড় সংখ্যা লেখো যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নহে বা 2 দ্বারা ভাগ করলে, আরেকটা দুটো সংখ্যা লিখে রাখতে পারো। দেখো কারণ বলছি, দেখো যে বিভিন্ন এই যে এখনকার দিনে যে পরীক্ষাগুলো যেমন হচ্ছে না, পিএসসি বলো বা যে কোনো পরীক্ষা বলো, অনেক সময় স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়ে দিচ্ছে। অঙ্ক মানে এই নয় যে শুধু তোমাকে অঙ্ক কষতে দিচ্ছে, তোমাকে বলে দিচ্ছে যে নিচে 3টে স্টেটমেন্ট দিয়ে দিল, একটা যে এই 3টে স্টেটমেন্টের মধ্যে কোনটি ভুল। তখন কিন্তু যদি সংজ্ঞা মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তুমি অনেক জায়গায় ভুল করে ফেলবে। সংজ্ঞা মুখস্থর সঙ্গে সঙ্গে বুঝে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে ওই সংজ্ঞাটা এইভাবে লেখো। দেখো দুটো সংজ্ঞা লেখাচ্ছে, যে প্রথমত তুমি একটা লিখতে পারো, যে সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে। ওকে, এবারে ওটাকে স্টপ দাও, নিচেতে আরেকটা স্টার দিয়ে লিখে রাখো, এটাও সংজ্ঞা একটা। ওকে, লেখো যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে তাদের বিজোড় সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে, ফর এক্সাম্পল দেখো 5, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ কত, 1। মনে করো 21, 2 10 20, ভাগশেষ কত, 1। তাহলে এটা কিন্তু একটা স্টেটমেন্ট আকারে পরীক্ষায় চলে আসতে পারে যে এটা সত্য না মিথ্যা। ওকে, 3টে স্টেটমেন্ট দিয়ে দিল, নিচে কোনটি মিথ্যা দিয়ে অপশন এ বি সি ডি, কি একটা স্টেটমেন্ট হতে পারে। মনে করো স্টেটমেন্টটা দিয়ে দিল তোমাকে 1 নম্বরে, যে বিজোড় সংখ্যাগুলিকে 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়। তোমার মনে হলো যে না না, বিজোড় সংখ্যা তো ভাগ করাই যায় না, এইটাই তোমার কিন্তু তখন মনে হবে যে বিজোড় সংখ্যাকে তো ভাগ করাই যায় না, তাহলে একে আবার ভাগ করলে কি। সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু সত্য, লিখে রাখতে পারো, লিখে রাখো এটা, যে বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়। ওকে, ক্লিয়ার, বেশ। নেক্সট, আর বেশি নেই, লেখো। এরপরে লেখো যে পারফেক্ট নাম্বার, খুব ইম্পর্টেন্ট। পারফেক্ট নাম্বার বিষয়টা কি একটু দেখো। পারফেক্ট নাম্বার আর কিছুই নয়, যে সমস্ত সংখ্যা ওকে, যেই সমস্ত সংখ্যার বা যেই সংখ্যা গুণনীয়কগুলি, সেই সংখ্যা বাদে গুণনীয়কগুলিকে যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। সংজ্ঞা লেখাচ্ছি, তার আগে বোঝো তারপর লিখবে। মনে করো একটা সংখ্যা নিলাম হচ্ছে ইন কেস 10। ওকে, 10 এর কি কি গুণনীয়ক আছে দেখি একটু। 1 × 10 আর 2 × 5, এছাড়া তো আর কিছু লেখা যায় না, যায় কি, যায় না।
তাহলে গুণনীয়ক কি 1 2 5 আর 10, এর মধ্যে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দাও তুমি, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। বাকি যে সংখ্যাগুলো আসছে কত 1 2 আর 5, এদের যোগ করো। 1 এর সঙ্গে 2 যোগ করলাম 3 হলো, 3 এর সঙ্গে 5 যোগ করলাম কত হলো 8 দাঁড়ালো। আর দেখো 8 কি আগে পুনরায় আগের সংখ্যাটা এসছে? আসেনি, আমরা সংখ্যাটা নিলাম 10। তাহলে এটা কি, এটা পারফেক্ট নাম্বার নয়। তাহলে কোনটি পারফেক্ট নাম্বার? মনে করো একটা সংখ্যা নিচ্ছি 6, ওকে, সেই 6 দেখো লিখছি 1 গণিত 6 আর 2 গণিত 3, আর তো কিছু হবে না, হবে কি? হবে না। তার মধ্যে এই সংখ্যাটিকে বাদ দিয়ে দাও, কোনটাকে? যেটা সংখ্যা ছিল সেটাকে বাদ দিয়ে দাও, যোগ করো। 1 আর 2 3, 3 আর 3 6 হয়েছে, দেখো। সুতরাং এই 6টি হলো কি? 6টি হলো পারফেক্ট সংখ্যা। ক্লিয়ার? আরেকটা সংখ্যা আমি দেখাই তোমাদের, পারফেক্ট সংখ্যা। তোমরাও কমেন্টে লেখো, দুটো পারফেক্ট সংখ্যা তুমি কমেন্টে লিখে দাও দেখি। মনে করো একটা সংখ্যা নিচ্ছি 28, ওকে। দেখো 1 গণিত 28, 2 গণিত 14, 3 দিয়ে তো যাবে না, তাহলে 4 গণিত 7, 4 7 28, আর যাবে না। এবারে দেখো কোনটাকে আমাকে ক্রস করতে হবে, কোনটাকে বাদ দিতে হবে বলো? সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে, সেই সংখ্যাটাকে বাদ দাও। 28টাকে বাদ দিলাম, যোগ করো, যোগ করো, যোগ করো। 2 আর 1 3, 4 আর 3 7, 7 আর 7 14, 14 সঙ্গে 14 যোগ করলে কত হয়? 28। সো দেখো যে আগের সংখ্যাটাই চলে এসছে, কত এসছে? 28। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? পারফেক্ট সংখ্যা। এটা কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসে যে নিচের কোনটি পারফেক্ট সংখ্যা। ওকে, পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট নাম্বার হচ্ছে সেই যে তার উৎপাদকগুলো, সেই সংখ্যা বাদে তার সঙ্গে বাকি উৎপাদকগুলোকে যোগ করলে যদি সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে কিন্তু কি হবে না, সেটা কিন্তু পারফেক্ট নাম্বার হবে। নেক্সট লেখো যে পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার মানে আর কিছুই নয়, এটা তোমরা জানো যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলোকে বলা হয় না, যেই সমস্ত সংখ্যাকে দুটি একই সংখ্যার গুণ আকারে লেখা যায়। অর্থাৎ বিষয়টা কি? মনে করো যে একটা সংখ্যা আছে কত 9, একে দুটো একই সংখ্যার গুণ আকারে লিখবো, ঠিক আছে? তার মানে কি, একে লিখছি আমি 3 গণিত 3, সুতরাং এটা কি? এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, লেখা যাচ্ছে। দেখো আর একটা, এবারে দেখো তোমার মনে হতে পারে, আমি একটা অন্য এক্সাম্পল দেখাই যে 16, একে আমরা লিখছি কি 4 গণিত 4। তুমি বলতে পারো যে একে তো 2 গণিত 8ও লিখতে পারি, কিন্তু একে তো আমরা দুটো একই সংখ্যার গুণ আকারে লিখতে পারছি, তাহলে এটি কি না, এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 16টা। ওকে, 9 কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে না? মনে করো যে 14কে আমরা কি লিখতে পারি 2 গণিত 7, একই সংখ্যা দিয়ে 14কে লিখতে পারি, রিপ্রেজেন্ট করতে পারছি গুণ আকারে দিয়ে? পারছি না। তাহলে এটা কি নয়, এটা হচ্ছে পূর্ণবর্গ নয়, এটা পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যার এক্সাম্পল কটা লিখে রাখো, প্রথম থেকে লেখো। আচ্ছা, 1 থেকে এমন প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ, যে 1 থেকে 100-র মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে? দেখো প্রথমত 1 নিজে একটি পূর্ণবর্গ, কেননা 1কে আমরা 1 গণিত 1 লিখতে পারি। তারপরে 4, 2 গণিত 2, 9, 3 গণিত 3, তারপরে 16, 4 গণিত 4। ওকে, ঠিক এইভাবে আমরা যে একদম করতে পারি কি 100তেও যে আমরা লিখতে পারি 10 গণিত 10। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে না? 10টি। ওকে, এখানে একটা প্রশ্ন আসে, সেটা তুমি কমেন্টে জানিও যে 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কতগুলি? ওকে, 2 অঙ্কের, এইটা কিন্তু দেখো এটা 1 অঙ্কের, এটাও 1 অঙ্কের, এটাও 1 অঙ্কের, এটা 3 অঙ্কের। এরপরে তুমি অ্যান্সার জানিও কমেন্টে। ওকে, যে 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কতগুলি? এই প্রসঙ্গে আমি আরেকটা বলে রাখি, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন তোমাকে আমি দিয়ে রাখি যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? ওকে, কি বললাম? 1 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? ওকে, বেশ। তাহলে দেখো যে সংখ্যা তত্ত্ব সম্পর্কে যাবতীয় আমাদের বিষয়গুলো কিন্তু জানা হয়ে গেল। ওকে, এর মধ্যে আমি তোমাদের বিভিন্ন বিষয় বলে দিয়েছি, যেমন 1 কি না, 1 হচ্ছে যৌগিক মৌলিক কিছুই নয়, আর কি না 2 হচ্ছে সব থেকে ছোট প্রাইম নাম্বার, এগুলো মোটামুটি সমস্ত ক্লিয়ার করে দিয়েছি, ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে।
ক্লিয়ার? তাহলে আজকে আমি এখানে শেষ করছি। এই যে সংখ্যা তত্ত্বর এবারে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি সংখ্যা তত্ত্বর আরো দুটো ক্লাস নেব, কারণ এর অ্যাপ্লিকেশন অনেক আছে। ওকে, তাহলে সংখ্যা তত্ত্ব এবারে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেটা তুমি যে কোনো বই থেকে করতে পারো। ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তুমি কমেন্টে জানিও। এছাড়া যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সেটা তো তুমি বন্ধুদের সঙ্গে করতেই পারো। যারা তোমার মতো প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার প্রিপারেশন তুমি উত্তরণ থেকে ক্লাস করতে চাও, তাহলে তুমি আমাদের অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করতে পারো। ওকে, সেটা আমাদের উত্তরণ। আচ্ছা বলে দিই একটু যে উত্তরণে কি কি পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হচ্ছে না। এখন যে ব্যাচগুলো চলছে তার মধ্যে রেল, তার মধ্যে চলছে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স, ডাব্লিউবিসিএস এর মেন ওটাই ব্যাচ। ওকে, আর যেটা চলছে সেটা হচ্ছে পঞ্চায়েত। ওকে, পঞ্চায়েত, এসএসসি প্রাইমারি ও এসএসসি আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট ও এসএসসি আপার প্রাইমারি টেট। ওকে, স্কুল সার্ভিস। ওকে, আর যেটা সেন্ট্রালের চলছে কি না, সেন্ট্রালের যে এসএসসি তার সিএইচএসএল ও এমটিএস, জিডি, ডাব্লিউবিপি, কেপি। ওকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিপি, কেপি, আর সেন্ট্রালে এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল। এইগুলোর জন্য তুমি যদি প্রিপারেশন করতে চাও তাহলে অতি অবশ্যই তুমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে বা যোগাযোগ কিছু দেওয়া থাকবে নিশ্চয়ই, তুমি সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো।